আমার সাথে ওই রাতে যেটা ঘটেছিল হুম। সেটা আমি কাউকে বলতে পারবো না। এখনো এখানে বলতে পারবো না। এত জঘন্য, এত বিশ্রী একটা ঘটনা ঘটেছিল। ওরা সকালবেলা যখন আমার রুমে আসে, বেডে হচ্ছে দেখতে পায়। আচ্ছা। আর এটাও খুবই হাস্যকর ছিল তাদের জন্য কেন? যে না মেয়ে ভার্জিন আছে। ও আচ্ছা, 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 আচ্ছা। এখন যেটা ভার্জিন বলে তখন সেটা বলে সতীত্ব। তখন আমার মা যে আমাকে যখন ডাকলো, দেখলো যে আমার বেডের মানে আমার পিঠের নিচে সম্পূর্ণ জায়গাটায় প্রচুর পরিমাণে। আমার বয়সটা বা আমার শরীরটা ওইরকম ছিল না যে আমি একটা মানুষকে নিতে পারবো। রাত্রেবেলা হচ্ছে উনি আমাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতো। হুম। আমি এর আগে ওরকম কোল্ড ড্রিঙ্কস কখনো খাইনি। সে বলতো এটা নতুন কোল্ড ড্রিঙ্কস, তুমি খাও। আচ্ছা। খাওয়াইতো। তারপরে আমার সাথে সে তার কি করতে মন চাইতো সে করতো। এমন আমি মনে হয় বিয়ের 4-5 দিন পরে মাটি কাটছিলাম আমার শ্বশুর বাড়িতে। এটার জন্য আপনার মাকে দায়ী করেন? আমার মা বাবা দুজনকেই দায়ী করি। শুধুমাত্র আমার মনে হয় যে মানে বিয়ে আর তারপরে ডিভোর্স, এই জিনিসটা একটা জঘন্য একটা জিনিস যেটা আমার সাথে খুব বাজেভাবে ঘটেছে। আমি ডিএস অর্ণব, আমাকে দেখতে পাচ্ছেন আরজে পেজে। আমরা যে ব্যাপারটা বিশ্বাস করি সেটা হলো প্রতিটি সংসার হোক সুখের এবং প্রতিটি শিশু বেড়ে উঠুক তার বাবা মার আদর, ভালোবাসা এবং শাসনে। আমরা সন্তানরা চাচ্ছি বাবা মা একসাথে থাকুক। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হতে পারে, কিন্তু বাবা মার মাঝে ডিভোর্স না হওয়াটাই ভালো। নো ডিভোর্স নিয়ে আমি আছি, অ্যাসোসিয়েশন উইথ আরজে। আমাদের সাথে একজন করে গেস্ট থাকে। আজকে যিনি আছেন প্রথমে পরিচিত হয়নি। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। আপনার পরিচয়টা বলেন। আমার নাম জান্নাতুল। আমি একজন স্টাফ নার্স, একটি বেসরকারি হসপিটালে কর্মরত আছি। আচ্ছা, দেশের বাড়ি? দেশের বাড়ি কুমিল্লা। আর কিছু বলা যাবে না? আর কিছু বলতে চাচ্ছি না। আচ্ছা, আমাদের শোটার নাম হচ্ছে নো ডিভোর্স। মূলত যারা এটার ভিতর দিয়ে গিয়েছে কিংবা যাচ্ছে তারাই থাকে আমাদের গেস্ট হিসেবে। আপনার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 13 বছর বয়সে। কত বছর? 13 বছর। কোন ক্লাসে পড়তেন? 6-7 এরকম। 6 or 7? 7। ক্লাস 7। বিয়েটা কিভাবে হয়েছিল? পারিবারিক না প্রেম? প্রেম তো না, পারিবারিক, কিন্তু একরকম জোরপূর্বক না, হয়েছিল। কিরকম? পারিবারিক হলে জোরপূর্বক কি করে হয়? আহ আমার বাবা ছিল না দেশে, বাবা কিংবা চাচা কেউই ছিল না। ছেলেরা একটু প্রভাবশালী ছিল, আমি একটু সুন্দরী ছিলাম আর খুবই অল্প বয়সের ছিলাম। মাশাআল্লাহ, এখনো সুন্দরী আছেন। থ্যাংক ইউ। তো প্রথমে আমার ফ্যামিলি রাজি হয়নি, হুম। পরে কোনো না কোনোভাবে মানে একরকম জোর করেই হচ্ছে আমার বিয়েটা হয়। মানে ছেলেটা আপনাকে দেখেছিল কোথায় কিংবা এরকম কোনো কিছু? আমার পাশের এলাকার ছিল। হুম। দেখতে মানে কোথায় দেখেছে আমি সঠিক বলতে পারবো না। সে কি করতো? প্রবাসী ছিল। আচ্ছা, দেশে ফেরত আসার পরে আপনাকে ভালো লাগে? হ্যাঁ। বিয়েটার কি এটা পারিবারিকভাবে, যেহেতু আপনার বাবা ছিল না, তাহলে বিয়েটার আয়োজন করেছিল কে? আমার বাবার একজন দুঃসম্পর্কের ভাই আর আমার মেজো চাচি, হুম। ওনারাই এই আয়োজনটা করেছিল। আচ্ছা, আপনি কি তখন বিয়ে সম্বন্ধে বুঝতেন? একেবারেই না। বিয়ে সম্পর্কে আমার তখন কোনো আইডিয়াই ছিল না। আচ্ছা, এর মাঝে একটু বলে নিই যে আপনি বলছিলেন যে 13-14 বছর বয়স ছিল তখন। 14 ছিল না, 12-13 ছিল। 12-13। তো মেয়েরা তো সাবালিকা হয়, একটা একটা ব্যাপার থাকে সাবালিকা হওয়ার। তখন কি আপনি সাবালিকা ছিলেন? হ্যাঁ, ওই সাবালিকে জিনিসটা আমার সাথে ঘটেছিল। আচ্ছা, মানে বিয়ের হয়তো কয়েক মাস আগেই হয়েছিল আমার আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। জিনিসটা। মানে এর জন্যই কি ফ্যামিলি বলেছে যে না এখন তাহলে বড় হয়ে গিয়েছে, বিয়ে দেওয়া যায়? হ্যাঁ, ওদের মতে আমি বড়ই হয়ে গেছিলাম হয়তোবা। আপনার বিয়ে কিভাবে হয়েছিল একটু পুরো ঘটনা যদি বলতেন। আমার বিয়ে আসলে আমি মানে ডিটেলস তো আমার মনে নাই, হুম। যতটুকু মনে জি আছে। প্লিজ। আমার বয়স ছিল 12-13 এরকম। আমি স্কুলে পড়তাম, মাত্র হচ্ছে স্কুল থেকে হাই স্কুলে গেছি। তো একদিন হচ্ছে আমার বিয়ের কথাবার্তা চলতেছিল। হুম। আমি অল্প শুনছি, এর বেশি কিছু শুনিনি। অনেক ঝামেলা হচ্ছিল যে বিয়ে দিবে না, দিবে না এরকম। তো পরে কোনো না কোনোভাবে হচ্ছে ছেলেরা অনেক প্রভাবশালী ছিল। তো যে কোনো ফ্যামিলিতে এরকম প্রভাবশালী বা অনেক টাকাওয়ালা ছেলে দেখলে হাতছাড়া করতে চায় না। তো প্রথমে আমার বাবা মা কেউই রাজি হয়নি। হুম। পরে অনেক বোঝানোর পরে আমার মা একরকম মন খারাপ করে বলছে, আচ্ছা ঠিক আছে, যদি ভালো কিছু থাকে হোক। ছেলের বয়স তখন কেমন ছিল? 28 ছিল, 28-29 এরকম। মানে আপনি 13-14, সে 28-29। হ্যাঁ। আচ্ছা, তো বিয়ে হয়ে গেল?
হ্যাঁ, বিয়ে হয়ে গেল। বিয়েটা আমি একেবারেই বুঝতাম না। আচ্ছা। কারণ ওই যেদিন বিয়ে হয় সেদিন আমি আমার আম্মাকে বলি আমাকে যেন খুব সুন্দর করে সাজুগুজু করায় দেয়। মানে বিয়ের দিনে অনেক সাজুগুজু করে। হ্যাঁ, এর দেখে আসছি আচ্ছা, যে বিয়ের দিন খুব সুন্দর করে মেয়েরা সাজে। আচ্ছা। তো এটা আমার মাথায় ছিল যে আমি খুব সুন্দর করে সাজবো, সেজেগুজেই বিয়ে করব। পারিবারিকভাবে বরযাত্রী আসলো, বিয়ে হলো। হ্যাঁ, তারপরে আপনি গেলেন শ্বশুরবাড়িতে। হ্যাঁ। আচ্ছা, তারপরে? বিয়ের দিনটা আসলে দিনটা গেছে কোনরকম। যখন হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হয়, সাথে আমার নানি ছিল যার জন্য আমি এতটা ভয় পাইনি। ভাবছি ঠিক আছে বেড়াইতেই তো যাচ্ছি। সাথে আমার নানি আছে। তো ওখানে কিছু রিচুয়াল ছিল, নিয়মকানুন ছিল সবগুলো পালন করা হলো। পালন করার পরে প্রায় ২-২.৫ ঘন্টা পরে আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। তখনও বুঝি নাই যে কি হতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে। কারণ এই বয়সে তো বোঝার কোনো কারণ নেই যে না। আসলে বিয়ে ব্যাপারটা কি, কিংবা বিয়ের পরে আসলে কি হতে পারে। যখন হচ্ছে আমার মানে যার সাথে আমার বিয়ে হয় উনি আসে। হুম। মানে খুব একটা কথা উনি আমার সাথে কিছুই বলেনি। আচ্ছা। শুধু ২-১ টা কথা জিজ্ঞাসা করেছে যে, "খাইছি কিনা? হুম। কেমন আছি?" এইটুকুই। আস্তে, আস্তে যখন অন্য প্রসেসিং শুরু হয়, তখন আমি বুঝতে পারি না, আমার সাথে কিছু একটা ঘটতে চলেছে। আচ্ছা। আর ওই সময়টা এত বেশি বাজে ছিল আর বিভীষিকাময় ছিল যে আমার এখনো ওই জিনিসটা মাথা থেকে যায়নি। আমার প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সেকেন্ড মনে আছে। আচ্ছা, কি ধরনের ঘটনা? এক ধরনের শারীরিক অত্যাচার যেটা খুবই মানসিকভাবে আমাকে ভেঙে দেয়। আচ্ছা, মানসিক এবং শারীরিক দুটোই? হ্যাঁ, আর এত বেশি ছিল যে মানে এর পরদিন থেকে আমার জীবন পুরো ওলটপালট হয়ে যায়। মানে আমি যে হচ্ছে একটা বাচ্চা ছিলাম হুম। ১৩ বছরের, হুট করে অনেক বেশি বড় হয়ে যাই। আচ্ছা, মানে একটু যদি বুঝিয়ে বলতেন আর কি। বিয়ের পরে হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক হয়। আচ্ছা। যেটা হ্যাঁ, এটা আমি স্বাভাবিক ঘটনা। এখন বুঝি। হুম। খুবই সিম্পল, খুবই নরমাল একটা জিনিস। আর সেই নরমাল জিনিসটা যখন ২৮-২৯ বছরের কেউ একটা ১২-১৩ বছরের মেয়ের সাথে জোরপূর্বক করে, তার ইচ্ছার বিরুদ্ধে, তখন সেটা অস্বাভাবিক হুম। আর নির্যাতিত রূপ নেয়। আচ্ছা। আর সেটাই আমার সাথে ঘটেছিল। আচ্ছা, তো আপনার বাসর হলো হ্যাঁ, পরের দিনে? বাঁশরই বলা যায়। না, স্বাভাবিক ব্যাপার, বিয়ের পরে তো হ্যাঁ। বাসরই হয়। পরের দিনের ঘটনা? পরের দিনের ঘটনা আমি হচ্ছে সকালবেলা সবাই আসে একদম হুম। খুব ভোর, ভোর। হুম। আর আমার এটা মাথায় নাই যে আজকে কি মানে আনন্দ করব নাকি হচ্ছে আসবো না কারোর সাথে কথা বলবো। আমার কোনো ধরনের অনুভূতিই ছিল না। আমি চুপচাপ ওরা আমাকে সাজাচ্ছে, আমি বসেছিলাম। ওরা আমাকে বলতেছে একে সালাম দাও, ওকে সালাম দাও। কিছু নিয়ম কানুন হুম। ছিল। করতেছে আমি খালি হ্যাঁতে হ্যাঁ, নাতে না বলতেছি। এর বাইরে কিছু না। কিন্তু যখন আমার পরিবার আসে তখন কেন যেন আমি মানে ওদের সাথে আমার আর হচ্ছে না কথা বলার ইচ্ছা হচ্ছিল, না হুম। ওদেরকে আমার ভাল লাগতেছিল। আচ্ছা। আর মানে হয়তো তখন থেকে আমার মায়ের সাথে আমার সম্পর্কটা একেবারেই চেঞ্জ হয়ে যায়। একেবারে। আমি উনাকে আর কখনো আমার কোনো কথা এখনো অব্দি বলতে পারি না। বলিও না। মানে আপনার কাছে কি মনে হয় যে আপনার জীবনের যে পরিবর্তনটা হয়েছে, কিংবা আপনার জীবন যেরকম ছিল এখন যে অবস্থায় আছেন, এটার জন্য আপনার মাকে দায়ী করেন? আমার মা-বাবা দুজনকেই দায়ী করি। কারণ সম্পূর্ণ ওরা চাইলে অনেক কিছু করতে পারত। কিন্তু হুম। তারা করেনি। আমাকে সম্পূর্ণ ছেড়ে দিছে। আপনার যখন এই বাল্যবিবাহ হচ্ছে, তখন আশেপাশে যারা ছিল, সিনিয়র যারা ছিল, তারা কি এই ব্যাপারটা নিয়ে কোনো কথা বলেনি? হয়তো বলেছে, আমার সামনে কখনো বলেনি। পরের দিনে আপনি যখন অসুস্থ, আপনি বলছেন যে আপনি শারীরিক এবং মানসিক দুটো ভাবে অসুস্থ ছিলেন, এই ব্যাপারটাকে কি টেক কেয়ার করেছিল কেউ? না, এটা হচ্ছে সবাই হাসাহাসি করতেছিল। আমার যে হচ্ছে মানে ভাসুরের বউরা ছিল, হুম। মানে হুম। যাদেরকে হুম। বলে, হুম। ওরা ছিল। ওরা সকালবেলা যখন আমার রুমে আসে, বেডে হচ্ছে ব্লিডিং দেখতে পায়। আচ্ছা। আর এটাও খুবই হাস্যকর ছিল তাদের জন্য। কেন? যে না মেয়ে ভার্জিন আছে। ও আচ্ছা, 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 আচ্ছা। মানে এখন যেটা ভার্জিন বলে হুম। তখন সেটা বলে সতীত্ব। আচ্ছা। না মেয়ে সতী ছিল। ওটাই নিয়েই ওরা হাসাহাসি করেছিল। আমার যেটা এখন মনে হয়। আচ্ছা। আর সেই হাসিটা এত মানে খারাপ লাগছিল যে আমার মনে হয়েছিল কোথায় আসছি আমি? স্বাভাবিক ব্যাপার। কোথায় আসছি আমার মানে ওই বয়সটা থেকে আমি এত বড় হয়ে গেছিলাম যে তখন থেকে আর কারো সাথে আমার কোনো কথা মানে জাস্ট বলার কোনো ইয়া একটা হয় না। দিনেই আপনার জীবনের পুরো পরিবর্তন চলে আসছে। সম্পূর্ণ একেবারে। আচ্ছা। তারপরে আপনি আমাকে অফ এয়ারে বলছিলেন যে আপনি হসপিটালে গিয়েছিলেন। আপনাকে হসপিটালে হ্যাঁ, নিতে হয়েছিল। নাকি? আমার হচ্ছে এটা বিয়ের পরের দিনের ঘটনা। আমাকে হচ্ছে আমার আম্মারা যখন বৌভাতের দিন যায় হুম। তখন ওই যে গ্রামে ঘুরানি ফেরানি বলে।
আমাকে হচ্ছে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা। তো আমার হাজবেন্ড তখন আসেনি, সে রাত্রেবেলা আসছিল। হুম। আর রাত্রেবেলা সে যখন আসে তখন সে এত বেশি ড্রাঙ্ক ছিল, মানে সেটা আমাদের গ্রামের জন্য খুবই অপ্রীতিকর একটা ঘটনা। এটা কি মানে আমি বিয়ে করেছি আজকে আমার আনন্দের হ্যাঁ, দিন, হয়তো এরকম বা এরকম কিছু? মানে আমার আম্মারা বোঝে নাই হয়তো বা, হুম। কারণ সে ওই রকম কন্ট্রোল করতে জানে, কিন্তু আমার সাথে ওই রাতে যেটা ঘটেছিল হুম। সেটা আমি কাউকে বলতে পারবো না, এখনো এখানে বলতে পারবো না। এত জঘন্য, এত বিশ্রী একটা ঘটনা ঘটেছিল। কারণ পরের দিন সে তো উঠে চলে যায়, কারণ সে সারা রাত ছিল মদ্যপ। আর সে আমার সাথে কি করেছে না করেছে সেটা তার মাথাতে ছিল না। আচ্ছা। কারণ যেহেতু অফিসিয়াল আমি তার বউ, সে আমার সাথে যা ইচ্ছা তা করতে পারে। আর কিন্তু সে আপনি কি আমার তখন সাথে আপনার, সব করেছে। আচ্ছা, আপনার গার্ডিয়ানকে কিংবা আপনি তো আপনার বাবা মার বাড়িতে আছেন, তাই হ্যাঁ, না? তো আপনি কি আপনার বাবা মা কিংবা ভাই বোন কাউকে ব্যাপারটা নিয়ে কি আলোচনা করছিলেন কিংবা? আমার ভাইও ছোট ছিল, আমার বোনও একেবারে পিচ্ছি ছিল। আর আমার বাবা, চাচা কেউই ছিল না। মা ছিল। সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে চলে যায়, পাশাপাশি এলাকা ছিল, সে চলে যায় হুম। তার বাড়ি অথবা বাজারে কোথায় আমি জানি না। আমার মা যখন আসে দেখে যে আমি ঘুমাচ্ছি 8:30-9টার দিকে। তার কাছে মনে হয়েছে না, ক্লান্ত স্বাভাবিক। আছে, ঘুমাক। পরে যখন প্রায় 10টা বেজে গেছে এরকম, 10টা 10:30, তখন আমার মা যে আমাকে যখন ডাকলো, দেখলো যে আমার বেডের মানে আমার পিঠের নিচে সম্পূর্ণ জায়গাটায় প্রচুর পরিমাণে ব্লাড। আর আমার মা চিৎকার করে ওঠে, সবাইকে ডেকে নিয়ে এসে আমাকে তখন হসপিটালে নিয়ে যায়। আমার মনে হয় আমি হসপিটালে প্রায় 2 থেকে 3 দিন ছিলাম। আচ্ছা। আর ওই 3 দিন আমার হাজবেন্ড শুধু আসতো, হুম। হাই হ্যালো করতো, চলে যেত। হসপিটালে যাওয়ার পরে কি মানে ডাক্তাররা কি বলেছিল? ডাক্তাররা আমার সামনে শুধু অবাক হয়েছিল। আমার মনে হয় আমার সামনে কিছু বলে নাই ওরা। কিন্তু যখন রিলিজ দেয় আমার সামনে বলেছিল যে মেয়েটার উপর অত্যাচার একটু কম করার জন্য। আর এটা আমার মা সরাসরি আমার হাসব্যান্ডকে বলছিল যে আমার মেয়ের উপর অত্যাচার করিও না। আচ্ছা। ওটা কোনোভাবে তার ইগোতে লেগে যায়। তারপর আমার সাথে প্রায় 3.5 মাস 4 মাস মানে প্রতিনিয়ত এই অত্যাচারটা হয়। এখানে আমার কাছে মনে হয় যে দেখেন, বিয়ে যেহেতু হয়েছে, তাই না? বিয়ের পরে একটা ব্যাপার থেকেই থাকে সাংসারিক জীবনে একটা, আপনি যেহেতু বিয়ে ব্যাপারটাই জানেন না, তো আপনার কাছে নতুন লাগছে, যেহেতু আপনার বয়স কম। হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছে নতুন লাগছে, বাট আপনার বিয়েটা যদি মানে পূর্ণ বয়সে হতো তাহলে কিন্তু ব্যাপারগুলি স্বাভাবিক হতো। হ্যাঁ, যেহেতু আপনি নাবালিকা একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, আপনার কাছে সেটা, এবং সে যে কাজটা করেছে সেটা অবশ্যই ভালো কাজ করেনি। 3 মাস পরে কি মানে 3 মাসের কি সংসার কি আপনাদের 3 মাসের? 3-4 মাস এরকমই হবে। আমার বিয়ে হয় ফেব্রুয়ারির 21 তারিখ। হুম। আমার মনে হয় তারপরে জুন জুলাইয়ের দিকে আমি হচ্ছে আমার বাড়িতে চলে আসি। জুনের দিকে। একবারে চলে আসেন নাকি? হ্যাঁ, কেন? আমি আর অত্যাচার নিতে পারতেছিলাম না। কিসের অত্যাচার, মানে কি আপনার আমার হাজবেন্ডের? হচ্ছে যখন মানে ওই হসপিটালাইজড হই, তারপর যখন আমাকে মানে আমার বাড়িতে নিয়ে আসে, আমি স্ট্রিক্ট বলে দিই যে আমি যাব না ওই বাড়িতে। হুম। কোনোভাবেই যাব না। আমি বাড়িতে থাকবো। আমি ওই ছেলের বাড়িতে যাব না। তো তখন হচ্ছে মুরুব্বিরা আসে, আমার শ্বশুর-শাশুড়ি আসে। সবাই বসে। বসার পরে মানে খুব সুন্দর করে বুঝায় সুঝায় নিয়ে যায় আমাকে আবার ওই বাড়িতে। নিয়ে যাওয়ার পরে মানে হসপিটালাইজড হওয়ার মতো এরকম ঘটনা ঘটেনি। আচ্ছা। কিন্তু প্রায় ১ সপ্তাহ উনি আমার সাথে কিছু করেননি। খুব সুন্দর হুম। ব্যবহার করেছিল। কিন্তু ১ সপ্তাহ পরে আমার মনে হচ্ছিল যে রাত্রে কি ঘটতেছে সেটা আমার দিনে মনে নাই। আর এত বেশি ঘুম আমার ছিল যে আমি সারাক্ষণই মাতালের মতো ঘুমাইতে থাকি। আর সেটা আসলেই মাতালই ছিল। মানে? মানে রাত্রেবেলা হচ্ছে উনি আমাকে কোল্ড ড্রিংকস খাওয়াইতো। হুম। আমি এর আগে ওরকম কোল্ড ড্রিংকস কখনো খাইনি। মানে আমার এটা কেমন গ্রামে কোল্ড এই ড্রিঙ্কস? জিনিসটা তো ছিল না আচ্ছা। যে আমি প্রতিদিন ইজিলি খাবো। আচ্ছা। সে বলতো, "এটা নতুন কোল্ড ড্রিংকস, তুমি খাও।" আচ্ছা। খাওয়াইতো। তারপরে আমার সাথে সে তার কি করতে মন চাইতো সে করতো। সকালবেলা আমার কিছু মনে নেই, আমি ঘুম থেকে উঠতে পারতাম না। আর আমার শরীরে ছিল মানে অসংখ্য ব্যথা। মানে জঘন্য ধরনের ব্যথা। ওটা কি কোল্ড ড্রিঙ্কসে ছিল না অন্য কোনো কিছু ছিল? হয়তো মদ টাইপের কিছু একটা ছিল। আচ্ছা। কিন্তু আমি বুঝিনি। আচ্ছা। কিন্তু এটার ইফেক্ট আমার শরীরে প্রচন্ড বাজেভাবে পড়ে। আচ্ছা। কারণ আমার মনে হয় প্রায় টানা ৩ মাস আমি এই জিনিসটা খাইছি। আচ্ছা। আপনার শ্বশুর শাশুড়ি কিংবা দেবর ননদ যারা ছিল তাদের ব্যবহার কেমন ছিল?
আমার দেবর ননদ ওদের ব্যবহার মোটামুটি ছিল, হুম নর্মালি যেমন থাকে হুম ওরকম, একেবারে কাইন্ডও না, হুম একেবারে রুডও না। কিন্তু আমার শাশুড়ির ব্যবহার ছিল খুবই রাফ। ওনার কথাই ছিল যে কোন বাড়ি থেকে মেয়ে নিয়ে আসছে, না ব্যবহার আছে, না হচ্ছে বয়স আছে, না তার বাড়ি থেকে কিছু দিছে। আসলেই কিছু দিতে পারিনি, কারণ আমরা অত হচ্ছে মানে আমাদের বিলাসিতা এত ছিল না যে আমরা মেয়ের বাড়িতে অনেক কিছু দিব। আচ্ছা, মানে যৌতুক মানে যৌতুক মধ্যবিত্ত ধরনের। ফ্যামিলি ছিলাম আমরা, মিডল ক্লাস টাইপের। তারা ছিল খুবই প্রভাবশালী, তার বাবা গ্রামের মেম্বার ছিল। আচ্ছা। তো এটা নিয়ে প্রতিনিয়ত কথা হইতো। শ্বশুর আমাকে কখনো কিছু বলতো না, হুম কারণ ওনার সাথে আমার দেখাই হইতো না। আর ওনার বাড়িতে দিনের বেলা আমার মোটামুটি কেটে যাইতো, ওনাদের অনেক হাঁস মুরগি এগুলো হুম ছিল। হুম। তো আমি ওদের সাথে খেলতামই ধরতে গেলে। আচ্ছা সংসার তো আমি করতেছি না, আমি খেলতেছি। খেলতে খেলতে যখন সন্ধ্যা হইতো, রাত নামতো, তখন হইতো আমার আতঙ্ক শুরু। আচ্ছা, মানে দিনটা আপনার ভালো কাটতো। দিনটা আমার ভালো কাটতো। আচ্ছা আর আমার বাড়ি হচ্ছে ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, মাঠ দিয়ে গেলে 5-6 মিনিট এরকম লাগতো। আচ্ছা। তো মাঝে মাঝে মাঠে যেয়ে আমি তাকায় থাকতাম যে বাড়িতে যাব কি যাব না। আপনার বাড়ির বাবা মা আপনাকে দেখতে আসতো না? আমার মা আসতো মাঝে মধ্যে, কিন্তু হুম। খুব বেশি আসতো না। আপনি কারণ বলতেন না তাকে? না, আমি বলতাম না, বাড়িতেও যাইতে বলতাম না। এক ধরনের বিতৃষ্ণা এসে গেছিল। আপনার দিন কাটছিল তখন কিভাবে, এরকমই? এরকমই, আমি হচ্ছে বই পড়তে পছন্দ করতাম। হুম তো কিছু কমিক্স নিয়ে গেছিলাম, কার্টুনের বই যেগুলো, হুম। ওগুলো সব চুলার ভিতরে চলে গেছিল। এরপর ওখানে বই পড়াও আমার বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার 3 মাস পরে আপনার বাড়িতে যখন চলে এলেন, তখন এটা কি আপনার পারিবারিক ভাবে আসলেন, না আপনার জামাই আপনাকে নিয়ে শ্বশুর বাড়ি না, রেখে আপনাদের আমার বাড়িতে রেখে হচ্ছে আলো? মনে হয় আহ, মার্চ এপ্রিলের দিকে ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট। আচ্ছা। মানে যখন হচ্ছে আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, তখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হুম ওখান থেকে বলে যে আমার পেটে বাচ্চা আসছে। আমি বুঝতে পারতেছিলাম না যে বাচ্চা আমার পেটে কিভাবে আসে। আমার তো এখনো কিছুই নাই, আমি তো কিছু করিনি। আমার মাথায় হচ্ছে যে আমি তো কিছু করি নাই। আচ্ছা। এটা তো জানতাম না যে বিয়ের পরে হাজবেন্ড ওয়াইফের শারীরিক মিলনের পরে হচ্ছে প্রেগনেন্সি জিনিসটা আসে। আচ্ছা। তো আমি তো কিছু করি না, আমার বাচ্চা আসবে কোথা থেকে, আর বাচ্চা কেমনে গেল আমার পেটে। আমার মা হচ্ছে পরে মানে প্রায় 1 সপ্তাহ পরে আমার মাকে জানানো হয়। হুম তো আমার মা চাইছিল আমি যেন তার কাছে চলে যাই, তো আমাকে যেতে দেয়নি। আমার হাজবেন্ড মনে হয় মে মাসের লাস্টের দিকে দেশের বাইরে চলে যায়, নাকি জুনের শুরুতে, এরকম কিছু একটা সময়ে তার ছুটি শেষ, সে দেশের বাইরে চলে মানে যায়। উনি জেনে যাচ্ছে যে আপনি প্রেগনেন্ট? হ্যাঁ, এটা উনি জেনে দেশের বাইরে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা যাওয়ার পরে হচ্ছে আমার তো ফোন ছিল না, কারণ তখন ফোন দেয়া হইতো না। তার সাথে আমার বিদেশ যাওয়ার পর তার সাথে আমার কথাই হয়নি। আচ্ছা। খুব একটা কথা হইতো না। যখন কথা হইতো আমার শাশুড়ি সামনে থাকতো, নয়তো হুম আমার ননদ দেবর কেউ একজন সামনে থাকতো। হুম। তো একদিন যখন ফ্রি ছিলাম, আমি বললাম যে আমার সাথে এরকম এরকম করা হয়, আমার ভাল লাগে না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা। আমার মনে হয় আমার বিয়ের পর আমি তাকেই প্রথম আমার কষ্টের কোনো কথা আমি তাকে বলছি, কারণ আর কাউকে বলার মতো মানে শক্তি বা ধৈর্য আমার কিছু ছিল না। আপনার হাজবেন্ড যখন দেশের বাড়ি চলে গিয়েছে, আপনার কি মানে শ্বশুর বাড়ি থেকে কি আপনার উপর কোনো রকম অত্যাচার কিংবা একটু অস্বাভাবিক ব্যবহার ছিল, না আগের মতো ব্যবহার ছিল? অস্বাভাবিক বলতে গায়ে হাত কখনো তোলেনি, কিন্তু মানসিকভাবে আমার সাথে জঘন্য ব্যবহার করা হতো। এটা কি করতো? এটা আমার শাশুড়ি করতো, শাশুড়ি আর হচ্ছে আমার ননদ করতো। কারণ আমার ভাসুরের বউরা, ওরা খুব, আমি বলবো ওরা খুবই ভালো ছিল। আচ্ছা। আর এমনিতে আপনার হাজবেন্ড কি আপনাকে ভালোবাসতো? আমার মনে হয় না ভালোবাসতো, কিন্তু ওই ভালোবাসাতে দয়া মায়া কিছু ছিল না। আচ্ছা ভাল লাগছে, পছন্দ হয়েছে, বিয়ে করছি, ওইটুকুই। আচ্ছা। আপনি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলেন, উনি আপনার হাজবেন্ড যখন দেশের বাড়ি চলে গেল তার কতদিন পরে? আমি মনে হয় 10-12 দিন পরে। আমি মানে রাত্রেবেলা হচ্ছে আমি আর পারতেছিলাম না, আমার এত বেশি যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাচ্ছিলাম, মানে আমি পাগল হয়ে গেছি অলরেডি। আচ্ছা। আমার মাথায় কিছু ছিল না, আমি কি করব। 10টা 11টার দিকে আমার মনে হলো যে আমি বাড়ি চলে যাই, বাসায় যাই গিয়ে আম্মার কাছে। আমি হেঁটে হেঁটে চলে গেছি দরজা খুলে। মানে আপনি শ্বশুর বাড়ি এই থেকে বাবার বাড়ি গেছেন একা একা রাত্রে হ্যাঁ, 10টা 11টার দিকে? হ্যাঁ। আপনার শ্বশুর বাড়ি কেউ রাত্রে খোঁজ নেয় নাই? খোঁজ ওরা পাইছে মনে হয় 1টা 1:30টার দিকে, আমার শাশুড়ি যখন ঘুম থেকে উঠছে আমাকে পায়নি হুম। তখন।
আর তখন হচ্ছে মনে হয় আমার হাজবেন্ডকে জানানো হয়। আর সে তখন ফোন দেয়নি, ফোন দিয়েছে সকালবেলা। আমার দেবর আসছিল, আমাকে বলছিল যে তুমি যাবা কিনা। বলছি আমি যাবো না। তো এখন যদি না যাও আর কোনদিন যাইতে পারবো না। বলছি আমি যাবো না। আপনার বাড়ি এটাকে কিভাবে নিল, আপনাকে কিভাবে নিল যে আপনি একা একা রাত্রে চলে গেলেন? ওরা নিল যে মেয়ের সাহস বেড়ে গেছে, মেয়ের আহ মানে এত সাহস কোথা থেকে আসে, খারাপ হয়ে গেছে, হ্যান ত্যান। যা বলতেছে বলুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি যাব না, কারণ আমি অনেক কষ্ট পাচ্ছি। আচ্ছা, আমি এটা কাউকে বলতে পারতেছিলাম না। মানে কষ্টটা কি ধরনের ছিল, শারীরিক? মানসিক শারীরিক দুটোই, কারণ আমি এত স্ট্রেস নিতে পারতেছিলাম না। এক তো হচ্ছে এই বয়সে আমি প্রেগনেন্ট, আমার হুম, পেটের ভিতর বাচ্চা। হুম। এটাকে নিয়ে আমি কি করব, কিভাবে চলবো আমি নিজেও জানি না। তার উপর প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে, বিশাল বড় বাড়ি, অনেক কাজ করতে হচ্ছে। আমি পারতেছিলাম না। আর না পারাটাই স্বাভাবিক, কারণ এত কাজ একটা বাচ্চা আমি করতে পারে না। আচ্ছা। এমন ওই আমি মনে হয় বিয়ের 4-5 দিন পরে মাটি কাটছিলাম আমার শ্বশুর বাড়িতে। মাটি কাটছিলেন? হ্যাঁ, কি কোদাল দিয়ে? হ্যাঁ। আর ওটা আমার কাছে অস্বাভাবিক মনে হয়নি। আমার কাছে কাজ ছিল কাজই। আচ্ছা। যদিও বাড়িতে আমি কখনো কাজ করিনি, কারণ আমি ছিলাম ২ বংশের বড় মেয়ে। হুম। একদম পুরো বাড়ির মধ্যে বড় মেয়ে ছিলাম। কখনো কোনো কাজ করিনি। অনেক বেশি আদরের ছিলাম। আর ওই আদর থেকে হুট করে আমি মাটিতে আছড়ে খেয়ে পড়ে গেছি। মানে আপনার মূল কথা ছিল যে আপনি ব্যাপারটা নিতে পারছিলেন না। হ্যাঁ, আমার অস্বাভাবিক লাগতেছিল। অন্য কারো তো বিয়ে হয়। আমি হুম, তো এরকম না, এত হচ্ছে অবুঝ ছিলাম না যে কারো বিয়ে দেখিনি, কারো সংসার দেখিনি। দেখেছি। হুম, আমার কত আন্টির বিয়ে হইলো, আমার আপুদের বিয়ে হইলো। তাদের দেখতেছি they are very happy। হুম। আমার সাথে কেন এরকম হচ্ছে আমি এটা নিতে পারতেছিলাম না। আপনার বাবা-মা ব্যাপারটা যখন জানলো, আপনার পরের দিনে শ্বশুর-শাশুড়ি থেকে আপনার দেবর আসলো। দেবরের পরে কি গার্ডিয়ানরা কেউ এসেছিল? তখন তো হুলস্থুল কাণ্ড ঘটতেছিল যে মেয়ে এটা কি করলো? হুম, কারো সাথে সম্পর্ক আছে এরকম কিছু একটা। হুম। ওগুলা আমি খুব বেশি শুনিও নাই, আমি কানেও নেইনি। আমি আমার মতো আমি বাড়িতে সেটে বসে আছি, আমি কোথাও যাব না। আচ্ছা। এরপর আমি আর কখনো ওই বাড়িতে যাইনি। তো ডিভোর্সটা হলো কি করে? প্রেগনেন্ট অবস্থায় আমি ডিভোর্স পেপারে সাইন করে দিই। এটা আপনার পক্ষ থেকে? হ্যাঁ, আমি যাব না মানে যাবই না। আমাকে হচ্ছে প্রায় ২ মাস অনেক ঝগড়াঝাটি, হুম। মানে অনেক কিছু হয়। আমাকে কথা প্রতিদিন শুনতে হইতো। এমনও কথা শুনতে হয়েছে, "তুই মরে যা। তুই বেঁচে আসিস কেন? তোর মতো মেয়ের তো বেঁচে থাকার দরকার নেই।" বলছি, "আচ্ছা ঠিক আছে।" আচ্ছা। আর আমার কথাই ছিল, যাই বলতো, "আচ্ছা ঠিক আছে।" না আমি কান্না করতে পারতাম, না আমি কাউকে কিছু বলতে পারতাম। কাকে বলবো? না আমার কোনো বন্ধু-বান্ধব ছিল, না আমার কোনো বান্ধবী ছিল। মানে আপনি সবকিছু থেকে আলাদা? সবকিছু থেকে আলাদা। মনে হচ্ছিল যে আমি একটা এতিম হুম। বাচ্চা। কোনমতে হচ্ছে আমি, মানে সবাই যা বলতেছে আমি শুধু মাথা দোলাচ্ছি, হ্যাঁ, না, 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 এরকম কিছু একটা। মানে জাস্ট ৬ মাসের ব্যবধান। একটা মানে সাবালিকা একটা মেয়ে ৬ মাস মানে পরে। সম্পূর্ণ একদম মানে হচ্ছে আলাদা হয়ে গেল। একদম আলাদা। আমার মনে হয় আমি এখনো ওই ১৩ বছরে আটকে আছি। মানে এখনো ওই সময়টায় আটকে আছি যে এরপরে আমার সাথে ভালো কিছু হবে। কিন্তু এই ১৩ বছর থেকে আমি এখনো বের হইতে পারিনি। এখনো ওখানে আটকে আছেন। হ্যাঁ। আচ্ছা, ডিভোর্স হওয়ার পরের লাইফটা কেমন ছিল? ডিভোর্স হওয়ার পর লাইফটা আসলে খুবই জঘন্য ছিল। ডিভোর্সের আগে থেকেই জঘন্য ছিল। হুম। আর ডিভোর্সের পর তো আরো বেশি জঘন্য। আমার যখন বাচ্চা হয়, ডিসেম্বরের দিকে হচ্ছে আমার বাচ্চা ডেলিভারি হয়। আমার আচ্ছা। বাচ্চা ৭.৫ মাস বয়সে মারাও যায়। কারণ মানে আমার শরীরে হচ্ছে না ইমিউনিটি ছিল, না আমার শরীর অত পারফেক্ট ছিল একটা বেবির জন্য। আচ্ছা। আমার বাচ্চার ফুসফুসে সমস্যা দেখা দেয়, প্রিমেচিওর ছিল। হুম। ওটা মনে হয় ৯ মাস, ১০ মাস তো হয় না, ৯ মাসের সময় হয়েছিল। আচ্ছা, আর ওজন খুবই কম ছিল। আচ্ছা। উনি পৃথিবীতে ছিল বাচ্চাটা ৭ মাস মতো? ৬ মাস ৭ মাসের মতো। আচ্ছা। আর আমি অত কেয়ার করিনি তার এটা উপরে। ছেলে-বাবু ছিল না মেয়ে-বাবু ছিল? ছেলে-বাবু ছিল। ছেলে-বাবু ছিল। হ্যাঁ। তার চেহারাটা মনে আছে আপনার? হ্যাঁ, একদম মনে আছে। পুরো বাবার মতো হয়েছিল। যেমন লম্বা, লম্বা তার হাত-পা ছিল। হুম। আমার মতো একদম ফর্সা ছিল। তার কিন্তু কোনো ওটা ছবি আছে আপনার কাছে? না, ছবি তো তখন মোবাইল তো ছিল না যে ছবি তুলবো। তার সবকিছু আমার মনে আছে। আমার মনে হয় মানে তখন তার প্রতি আমার একটু যত্ন নেওয়া উচিত ছিল। আমি যত্ন নেইনি, যেটা সত্যি কথা। হইছে ঠিক আছে, হইছে, থাকুক। এটা কি তেমন দুটো ব্যাপার ছিল যে আপনি যত্ন নেন নাই, না আসলে আপনি যত্ন নিতে জানতেন না? আমি যত্ন নিতেও জানতাম না, আর ওর প্রতি আমার কোনো মানে কোনো ধরনের ভালোবাসা ছিল না। মানে কেমন যেন লাগতো যে এই ছেলে তো ওর বাবারই। আর হচ্ছে আমার মা খুশিই ছিল না।
মা বাবা কেউই খুশি ছিল না যে ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা দিয়ে কি করবে। ওরাও যেমন কেয়ার করেনি, আমার তরফ থেকেও কেয়ার আসেনি। আর তার যেই বাবা ছিল বা তার পরিবারের লোকজন ছিল, তারা কখনো ওরকম ভাবে খোঁজই নেয়নি। আমার কথাটা হচ্ছে এখানে যে ডিভোর্স যদি হয়, স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হোক সেটা কোনো ব্যাপার না, যখন বাবা মার মাঝে ডিভোর্স হচ্ছে, কারণ কোনো সন্তান কোনো বাবা মার হাত পা ধরে জোর করে বলে না যে আমাকে পৃথিবীতে নিয়ে আসো, তাই না? বাবা মার ভালোবাসার ফসল হচ্ছে সন্তান। কিন্তু পৃথিবীতে আপনি কি বলতে পারেন মানুষ ছাড়া এমন কোনো প্রাণী আছে যে প্রাণী তার বাচ্চাকে মেরে ফেলে কিংবা তার বাচ্চাকে রেখে চলে যায়? না, আমরাই সেই নিকৃষ্ট জাতি। আমরাই কিন্তু সে জাতি হ্যাঁ, যে আমরাই আমাদের নিজেদের বাচ্চাকে মেরে ফেলছি, বাচ্চাকে রেখে চলে যাচ্ছি, বাচ্চার খোঁজ খবর নিচ্ছি না। আমার মনে হয় আমার বাচ্চার প্রতি আমার হচ্ছে কেয়ার না আসার একটা কারণ, ওর বাবা কোনো ধরনের খোঁজ নেয়নি। সে কখনো বলে নাই যে হচ্ছে এটা আমার ছেলে, আমার আমার লাগবে। এরকম ডিভোর্সের পরে কি আপনার সাথে তার আর কোনো কথা হয়নি? না, আমি কখনো আর তার চেহারাই দেখিনি, কোনোদিনও না। এবং আপনি যখন ডিভোর্স দিতে যাচ্ছেন তাদের ছেলে পক্ষ থেকে কি এটাকে মানে না আমরা চাই না, আমরা বউ চাই, তারা সন্তান চাই? হচ্ছে আম, আমার মা, মানে আমার যে গার্ডিয়ান ছিল, আমার নানা ছিল তখন গার্ডিয়ান, ডিরেক্ট বলে দিছে যে আপনাদের মেয়ে আপনারা নিজের দায়িত্বে পাঠাবেন, আমরা এর কোনো দায়ভার নিব না। কারা বলেছিল এটা? আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার ভাসুর আর আমার শাশুড়ি এই কথা বলেছিল। মানে আচ্ছা, এমন ভাবে বলেই দিয়েছিল যে আপনাদের মেয়ের যা ইচ্ছা তা হইতে পারে, আমরা সেটার দায়ভার নিব না। আপনার বর কিছু বলেনি? হ্যাঁ, ও তো ছিলই না। এমনি ফোনে কথা হচ্ছে না তার সাথে? তার সাথে আমার আর কখনোই কথা হয়নি, সে কথাই বলেনি, আমি কি কথা বলবো। আর আমারও তার প্রতি এত ভালোবাসা ছিল না যে আমি তাকে বলবো যে তুমি কেন কথা বলতেছো না। মানে না ভালোবাসা ছিল, না তার সাথে আমার কোনো বন্ডিং ছিল। একটা মাত্র ঘটনা একটা মানুষের জীবনটা পাল্টে দিল। সম্পূর্ণ, মানে একদম হচ্ছে, মানে উলট পালট করে দিল। মানে ওটা আর স্বাভাবিক হয়নি, ওটা অস্বাভাবিকই রয়ে গেছে। আর শুধুমাত্র আমার মনে হয় যে মানে বিয়ে আর তারপরে ডিভোর্স, এই জিনিসটা একটা জঘন্য একটা জিনিস, যেটা আমার সাথে খুব বাজেভাবে ঘটেছে। আপনি কি আপনার বাচ্চাটাকে মিস করেন? আমি খুব মিস করি। আমার বাচ্চার জন্যই হচ্ছে আমি প্রায় মানে চাকরির শুরু থেকেই গাইনি ডিপার্টমেন্টে হচ্ছে কাজ করা শুরু করছিলাম, আচ্ছা, যাতে আমি বাচ্চাদের দেখতে পাই। আচ্ছা। আমি প্রায় 6.5 বছর গাইনি ডিপার্টমেন্টে কাজ করছি একজন নার্স হিসাবে। হুম। তো এই মানে মানে আমার বাচ্চা না, আমি কয়দিন, প্রতিদিন বাচ্চা, নতুন নতুন বাচ্চা হ্যাঁ, ধরছি। আমার যত দিন দেখি আমার মনে হয় এই বাচ্চাটা আমার মতো, যত ছেলে বাবু দেখি এই ছেলেটা আমার মতো, এই ছেলেটা আমার মতো, এরকম একটা ফিলিংস আমার হয়। হ্যাঁ, আর এই কথাটা না আমি কখনো কোনো কলিগদের বলতে পারি না, এই যে দেখো এটা না আমার ছেলের মতো হয়েছে, কারণ এটা ভেতরে রয়ে গেছে। না আমি বাসায় বলতে পারি, না আমি কাউকে বলতে পারি, কারণ স্কুলে আফটার ডিভোর্স স্কুলে আমার সাথে কেউ বসতো না। আচ্ছা। আর এটা মানে আপনি খুবই বাজে ডিভোর্সের পরে আবার পড়াশোনা শুরু করেছেন? হ্যাঁ, আমি 1 বছর পড়াশোনা করিনি, 1 বছর পরে আমি আবার হচ্ছে স্কুলে ভর্তি হই, হুম। জুনিয়রদের সাথে, আমার ব্যাচমেটদের সাথে না। তো আমার ব্যাচমেটরা তো আমাকে হচ্ছে ইগনোর করতোই। মানে আমার কেন যেন মনে হয় আমার গায়ে কাদা লেগে আছে, আমার সাথে বসলে হাঁটলে ওদের গায়ে কাদা লাগতেছে। আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে আপনার ডিভোর্স হয়ে গেছে, একটা ডিভোর্সি মেয়ের পাশে বসা যাবে না। বসা যাবে না। এটা আর কি? তার থেকে বড় জিনিস যে আমি নিজে দিছি, আমার মা বাবা যে আনছে আচ্ছা, সেটা না। আচ্ছা, কারণ এটা আমার পুরো এলাকায় ছড়ায় গেছিল যে এই মেয়েটা নিজে নিজে হচ্ছে স্বামীকে ছেড়ে দিছে। আচ্ছা। এর চাইতে খারাপ আর কিছু নেই। না, এই মেয়ের সাথে কথা বলা যাবে না, আচ্ছা, আমাদের মেয়েরাও খারাপ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। তো ওই রকমই কিছু একটা। আপনি এই কষ্টটা মানে এখনো তো আপনি নার্স, হ্যাঁ, এখনো কি আপনি ইয়েতে আছেন, গাইনিতে আছেন? না আমি হচ্ছে এখন সার্জারি ডিপার্টমেন্টে আছি। সার্জারি ডিপার্টমেন্টে আছেন। তো আপনি 6 বছর ছিলেন হচ্ছে গাইনিতে। হ্যাঁ, দু আপনি হাজার ষোলো থেকে 2022 পর্যন্ত আমি গাইনিতে ছিলাম। আপনি প্রতিদিন এই কষ্টটা ক্যারি করেছেন। প্রতিদিন, খালি যে হসপিটালেই ক্যারি করি তা না, যখন বাসায় আসি আমি এখনো অবধি আমার মাকে আমি কখনোই বলতে পারি না যে আমার সাথে কি কি ঘটছে, কি কি করছে আমার হাজবেন্ড। কারণ যখন এক্সপ্লেইন করতে হয় মানে ডিভোর্সের সময় যে আমি কেন ছেড়ে হুম, যাচ্ছি, আমার মা কখনো আমার সামনে ছিল না। আমি যা বলছি উকিলকে বলছি, আমি যা বলছি চেয়ারম্যানকে বলছি। হুম। এমন মানে এরকম পর্যায়ে গেছে যে আমি চেয়ারম্যানের পা ধরে বলছি যে বড় আব্বু আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, গেলে আমি মারা যাব। আমি বটি নিয়ে রুমে চলে গেছিলাম লাস্টে যখন আমাকে নিতে আসে, আপনি আমি আমাকে যাবই বলছিলেন না। এরকম যে আপনি হসপিটালে যাওয়ার পর আপনার স্টিচ লেগেছিল মনে হয় হ্যাঁ, আমার দুটো। 2-3টে স্টিচ লেগেছিল, কারণ আমার যেই
পথ ভ্যাজাইনা সেটা সম্পূর্ণ প্রায় 40% ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা ছিল। একটা কেসে যেমন হয় ওই রকম। একটা সুস্থ মানুষ কিভাবে সম্ভব এটা? কারণ আমার বয়সটা বা আমার শরীরটা ওইরকম ছিল না যে আমি একটা মানুষকে নিতে পারবো। আচ্ছা, যার বাবা মা আছে তারা কি হিসেবে বিয়ে দিচ্ছে? এরকম একটা বাচ্চা মেয়েকে তারা কি হিসেবে বিয়ে দিচ্ছে? মানে আপনার বিয়ের মূল কারণটা কি ছিল? যে ছেলে বিদেশে ছিল, তার টাকা আছে, ফ্যামিলি ভালো, তাদের প্রচুর টাকা আছে, এই তো? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি ১২-১৩ বছর বয়সে এমন না যে বিয়ে হয় না, হুম হয়। আমার মায়েরই ১২ বছর বয়সে বিয়ে হয়েছিল। হুম। তখন আপনার কিন্তু বাবার বয়স কত ছিল? আমার বাবার বয়স আমার মার থেকে মনে হয় ৪-৫ বছরের বড় ছিল। কিন্তু এখানে সে ছিল আমার প্রায় দ্বিগুণ। হুম আর আমার প্রতি কোনো ধরনের মানে মায়া আমার মনে হয় না ছিল। যদি মায়া বা কিছু থাকতো, সে আমার সাথে ওরকম ভাবেই ব্যবহার করতো যে আমি অসুস্থ না হই। বুঝতে কারণ পেরেছি। ১৩ বছরের খালি আমার না, হাজার, হাজার, হাজার মেয়ের বিয়ে হইছে। অনেক বিয়ে না, হইছে। এটা আর ঠিক না। তারা শারীরিক সম্পর্কও এটা করছে। এটা অবশ্যই ঠিক না, কারণ অবশ্যই ঠিক না। বাংলাদেশের আইনে বিয়ের একটা নির্দিষ্ট বয়স আছে, যে তার আগে বিয়ে দেওয়া ঠিক না, কারণ এই নির্দিষ্ট বয়সটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? তাছাড়া তো কেন 18 বছর বয়সে একটা মেয়ের বিয়ে হবে, কেন সেটা 14 বছর বয়সে হবে না? এটা তো নিশ্চয়ই কারণ আছে। আর আমি আপনার স্কুল লাইফটা একটু জানতে চাই, যে আপনি ডিভোর্সের পরে স্কুল যে পড়াশোনা করেছেন, সে পড়াশোনা করছি টিচাররা কি ধরনের বিহেভ করতো আমার আপনার সাথে? হচ্ছে টিচাররা আমার সাথে নরমালি বিহেভ করতো। ওদের এতে কিছু এসে যায় না। হুম কিন্তু স্কুলে যখন কোনো কিছু নিয়ে উদাহরণ দেয়া দরকার হুম পড়তো, হুম তখন আমার নাম চলে আসতো। একবার হইছে যে পৌরসভাতে একটা অনুষ্ঠান হচ্ছিল। আমাদের হেডমিস্ট্রেস উনি বাল্যবিবাহ নিয়ে আলোচনা করতেছে। হুম। জান্নাতুল দাঁড়াও। আমি পুরো অবাক হয়ে গেছি যে আমাকে কেন দাঁড়াইতে বলতেছে। আচ্ছা। এতগুলা মেয়ে, এতগুলা স্কুল। আমাকে উনি মনেই রাখছে যে ওই মেয়েটাকে দাঁড়া করালো, আমাকে স্টেজে নিয়ে গেল। বলল যে, "এই যে দেখুন বাল্যবিবাহের পরিণতি।" ফসল। আর ওটা এত লাগছিল। প্রত্যেকটা মানে স্কুলের স্টুডেন্ট মনে হচ্ছিল যেন সবার মুখে আমার নাম। আর তারা খুব সানন্দে এটা কি আলোচনা পজিটিভ করছিল। ভাবে নিচ্ছিল না নেগেটিভ ভাবে নিচ্ছিল? কেউ হাস্যকরভাবে নিচ্ছিল, কেউ আহারে করতেছিল। আর কেউ হচ্ছে বলতেছিল যে, "ফ্যামিলি কেমন?" আচ্ছা, আপনার পরিবার এটা ডিভোর্স হয়েছিল কত সালে? ওই বছরই হয়েছিল, যেই বছর দুই হাজার বিয়ে হয় ১০ এ। 2010-এ। এখন 2024। হ্যাঁ। আপনার পরিবার, বাবা মা আপনাকে কিভাবে দেখে এখন পর্যন্ত? ১ম এ হচ্ছে প্রায় আমার মনে হয় আমি যখন কলেজে উঠি বা কলেজের পর আমি কখনো আমার মা-বাবার কাছ থেকে ৳১ ও নিইনি। কারণ আমার খুবই লজ্জা লাগতো তাদের কাছ থেকে টাকা চাইতে। তো ছোটখাটো কাজ করতাম। টিউশনি করতাম, করে হচ্ছে হাত খরচ চালাইতাম। যখন জব পাই ২০১৬ তে, তখন থেকে এখনো অবধি আমি ওনাদের কাছ থেকে ৳১ ও নেইনি। আর মনে হয় কোভিডের পর অবধি ২০২০-২১ অবধি ২০ অবধি ওনারা অনেক কথা শোনাইতো। অনেক মানে আপনার বাবা মা? হ্যাঁ, এমনও গেছে যে ৫০ বছরের কাউকে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য। মানে ওদের চিন্তা ছিল যে আরেকবার বিয়ে দিয়ে দিই। মানে মূল কথা হচ্ছে পরিবারের কাছে এখন আপনি বোঝা। বোঝাই ছিলাম। কিন্তু কোভিডের পরে হচ্ছে আমি বলছি আমাকে নিয়ে আর কেউ ভাববে না। যদি ভাবে আমি বাসা ছেড়ে চলে যাব। আর আমি বাসা ছেড়ে ২০২১ সালে বের হয়ে যাই। হসপিটালের হোস্টেলে উঠে যাই। আমার বাবা হচ্ছে একটা কথা বলছিল। আহ বলছিল যে, "কোনো চরিত্রহীন মেয়ের আমার বাসায় জায়গা হবে না।" কিন্তু আমি মানে বলতে পারি যে তখন অবধি আমার চরিত্রে কোনো দাগ ছিল না। এরপরে আমি খারাপ হয়ে যাই। আমি আসলেই খারাপ হয়ে যাই। সমাজে মেয়েদের যেই খারাপ গুণগুলো থাকলে মেয়েদের খারাপ বলে, আমার মধ্যে সবগুলো গুণ আছে। এখন হ্যাঁ, আমি ইচ্ছা করে খারাপ হইনি। আমাকে যখন বলছে মানে মানুষের কথা শুনে যখন বলছে যে, "কোনো চরিত্রহীন মেয়ে আমার বাসার জায়গা নাই। তাকে বলো বাইরে চলে যেতে।" তখন আমার এত গায়ে লাগছিল যে আমি তখন মনে হয় রাত ৮ঃ০০ বাজে। আমি হসপিটালে চলে আসি ব্যাগ নিয়ে। আম্মুরে বলি যে, "আমার নাইট ডিউটি আছে, আমি চলে যাচ্ছি।" আচ্ছা আর্জেন্ট নাইট। আচ্ছা আমার বিএরবিতে জয়েন হওয়ার তখন মনে হয় ২ মাস ৩ মাস হইছিল। আমি হসপিটালে চলে আসি। এসেই আমি হচ্ছে অ্যাপ্লিকেশন দেই যে আমার হোস্টেল লাগবে। আচ্ছা আর তার ১ দিন ২ দিন পরে আমি হসপিটালে আমার একটা কলিগের বাসায় ছিলাম। আহ ওই কলিগের বাসায় থাকাকালীন হচ্ছে আমি কিছু বাজে কাজে জড়ায় পড়ি। সেগুলো আমি হচ্ছে বলতে যাচ্ছি না। বুঝতে পেরেছি। তো হোস্টেলে আমাকে বলে যে ফ্লোরিং করতে হবে, কোনো বেড খালি নেই। আমি বলছি, "ফ্লোরিং কেন? আমি খালি জমি পেলে আমি ওখানে শুয়ে থাকতে রাজি আছি। কিন্তু আমার একটা জায়গা লাগবে যেখানে আমি
ডিউটি শেষে যেয়ে ঘুমাইতে পারবো। আর তখন আমার ফ্লোরিং শুরু হয়, তখন থেকে এখনো অব্দি আমি হোস্টেলে আর বাসায় মাঝে মধ্যে বেড়াইতে যাই। আপনি কি কোনো কারণে দায়ী করেন, আপনার বাবা মাকে দায়ী করেন আপনার ডেফিনেটলি স্বামীর? অবশ্যই দায়ী করি, কারণ আমার মনে হয় তারা একটু মানে জোর করলে আমাকে হচ্ছে ওই জিনিসটা থেকে বের করতে পারতো। আমার এই স্কুল মানে উচ্ছন্নে গেছে, আমার কলেজেও আমি কোনো ছেলের সাথে ফ্রি হইতে পারি নাই, আচ্ছা, কারণ আমার মনে হয়তো যে এই ছেলেটাও খারাপ, মানে মানে এটাও বদ। ছেলে মানুষ সম্বন্ধে আপনার একটা বাজে হ্যাঁ, ধারণা তৈরি হয়েছে। মানে এটাও বদ, এই ছেলেটাও খারাপ, আমি এর সাথে কথা বলবো না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি একটু অন্যরকম। সেটা হচ্ছে যে আপনার 2010 সালে যদি ডিভোর্স হয়ে থাকে, 14 বছর চলছে, এর মধ্যে কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়েছেন? সম্পর্ক বলবো না, হচ্ছে একটা ছেলে ছিল যাকে আমি পছন্দ করতাম। হুম, স্কুলে থাকতেই আমার তার সাথে পরিচয় হয়েছিল। মানে কোনো যেখানে কোনো ছেলে মেয়ে আমার সাথে হুম। খুব একটা ইন্টারেস্ট দেখাইতো না কথা বলার, সেখানে সে আমার সাথে কথা বলতো। আর সে খুবই মানে পোলাইট আর খুবই নর্মালি বিহেভ করতো, যেটা আমার মনে হতো না আমি এই ব্যবহারটা ডিজার্ভ করি। ওর নাম মুহি ছিল। আনফরচুনেটলি সে 2016 সালে মারা যায়। মারা গিয়েছে? হ্যাঁ, কিভাবে? ওর ব্লাড ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার 6 মাস পরে ও যে মেডিকেলে পড়াশোনা করতো, রংপুর মেডিকেল, সেখানেও মারা যায়। আর একটা কষ্টর কথা হচ্ছে সে এতিম ছিল, ওর মা বাবা ছিল না, যার জন্য হয়তো সে আমার কষ্টটা বুঝতো। তারপর? তারপর মানে সম্পর্কে জড়ানো হয় নাই খুব একটা, কিন্তু ইচ্ছা হইতো যে না অন্য 8-10টা মেয়ের মতো আমার জীবনটা স্বাভাবিক হোক। কেউ আমাকে অ্যাপ্রোচ করুক, আমার সাথে কথা বলুক, আমার সাথে বসুক, আমি তার সাথে ঘুরতে যাই। কিন্তু এরকম মানে স্বাভাবিক ঘটনা আমার লাইফে 2000 বা কত 22-21 অব্দি ঘটেনি। আমি একরকম একাই জীবনযাপন করি, একাই চলাফেরা করি, নিজের বেতন উড়াই, এরকম। নিজে ইনকাম করছেন, নিজে খরচ করছেন। হ্যাঁ। আচ্ছা, এখন যে সম্পর্ক, যেকোনো সম্পর্কের মাঝখানে যদি তৃতীয় পক্ষ কেউ ঢোকে, তাহলে সেই সম্পর্কটা টিকে থাকে না। সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড হোক, স্বামী, স্ত্রী হোক, যেকোনো সম্পর্কের মাঝখানে সম্পর্কে যদি কখনো অবনতি ঘটে আরকি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিজেদের মাঝখানে নিজেরাই এটা ঠিক করা উচিত। হ্যাঁ, আর যদি আপনি তৃতীয় কাউকে নিয়ে আসেন আপনাদের সম্পর্কের মাঝখানে, তাহলে এটা কখনো না কখনো একটা সমস্যার সৃষ্টি করবে। এটা স্বাভাবিক ব্যাপার। তো এখন যদি মোটের উপরে জীবন নিয়ে আপনাকে বলা হয় যে জীবন নিয়ে আপনি কিছু বলেন, আপনি জীবন নিয়ে কিংবা আপনার পুরোটা জীবন এখন পর্যন্ত আপনি যার ভিতর দিয়ে যাচ্ছেন, সব মিলিয়ে যদি আপনাকে কিছু বলতে বলা হয়? আমার আসলে আমার জীবনটা হচ্ছে এক ধরনের মানে গোলক ধাঁধার মতো। মানুষের জীবনে ফ্যান্টাসি প্রথমে আসে, হুম, আমার জীবনে ট্র্যাজেডি প্রথমে আসছে, তারপর আসছে স্ট্রাগল, এরপর উপভোগ। আমি প্রথমে ছোটবেলা পার করছি খুবই আনন্দের সাথে, আমার ছোটবেলাটা অসাধারণ ছিল। তারপর আসলো আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট, মানে ট্র্যাজেডি যেটা হচ্ছে চলতেছে কন্টিনিউ। হুম। কিন্তু ওই জিনিসটা থাকার পরেও আমি মানে ওই ওই অবস্থায় কোনো কিছু কল্পনা করতে পারিনি। আচ্ছা, মানে আমি ভাবতে পারিনি যে আমার এর সাথে এটা হবে বা আমি এটা করব। তারপর আসলো আমার মানে স্ট্রাগলের একটা দিন। আমি কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। আমি পড়াশোনা করতেছি, পরীক্ষা দিচ্ছি। নিজের সাথেই নিজে সব করতেছি। আর এখন আমি উপভোগ করতেছি। কি তো ধরনের উপভোগ করছেন? এখন মনে হচ্ছে যে না, নিজেকে সময় দেই। আচ্ছা, নিজেকে ভালোবাসি আর আচ্ছা। যেটা মন চায় সেটা করি। আর এখন আমি সেটাই করতেছি। যা ইচ্ছে তাই করছেন। যা ইচ্ছা তাই করতেছি। কারো কথায় আমার কিচ্ছু আসে যায় না। আচ্ছা, কেউ কিছু বললে ঠিক আছে। আচ্ছা, সবকিছু ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা, আমার অফিসে হচ্ছে একটা মানে কথা সবাই বলে। আমি সবার সিনিয়র, আমার আর বাকি সবাই আমার জুনিয়র। হুম। ওদের কথা হচ্ছে যত খারাপ রুগী থাকুক, যত বাজে রুগী থাকুক, আমি আমার মতো আমার টাইমে আমার কফি খাই, আমার টাইমে আমার চা খাই, রুগীকে ওষুধ দেই, রিল্যাক্স। প্যারা নেয়ার মতো ধৈর্য আমার আর নাই। আপনি কি ঠিক মতো মানে সেবা করছেন? কাজের অবশ্যই। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা নাই? না। প্রত্যেকটা রুগীর সাথে আমার সম্পর্ক খুব সুন্দর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর রুগীদের হচ্ছে আমি আমার আব্বার সাথে কথা তো বলি না খুব একটা। আব্বা-আম্মা কারো সাথেই বলি না। হুম, তো রুগীদের সাথে আমার সম্পর্ক এমন যে আমি সবাইকে বাবা আর মা বলে ডাকি। আমাদের আচ্ছা, স্যার আর ম্যাডাম ডাকার নিয়ম। আচ্ছা, তাও আমি ফাঁক-ফোকর পেলে বাবা আর মা বলে ডাকি। আচ্ছা। আর ওদের সাথে প্রচুর গল্প করি, আমার ভাল লাগে। ধরেন আপনাকে যদি আবার সেই 13 বছর বয়সে এখন আমি যদি নিয়ে যেতে চাই, তাহলে আপনি জীবনটাকে কিভাবে দেখবেন? যদি ওখানে যাই, প্রথমত বিয়ের আগের দিন আমি পালায়া যাবো। আচ্ছা, যেখানেই পালায়া যাই। আচ্ছা। তার কয়েকদিন পরে বাসায় আসবো, বিয়ের কথা তো বাদ।
এরপরের কথা সামলায় নিতে পারবো, যন্ত্রণাটা বাদ দিয়ে। আচ্ছা, কিন্তু সেই যন্ত্রণাটাতে পাইছি, সেটা থেকে বের হইতে পারি নাই এখন পর্যন্ত এখনো পর্যন্ত। কিন্তু ইনশাল্লাহ বের হয়ে যাব। ইনশাআল্লাহ। ওই বিয়ে শাদী যন্ত্রণাটা আমার এখনো পিছু ছাড়েনি। এটা ছাড়ার কথাও না। এটাই আসলে আপনি যার ভিতর দিয়ে গিয়েছেন, আমি চাই না যে আর কোনো মেয়ের ভিতর দিয়ে যাক। অ্যান্ড আমি চাই না যে ডিভোর্স হোক। কারণ ডিভোর্স হতে পারে, এটা প্রত্যেকটা ধর্মে যেহেতু এটা বলছে যে ডিভোর্স রাইট আছে, সেখানে আমি না বলতে পারি না। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হোক, বাবা মার মাঝে না হোক। কারণ একটা 5-6 বছরের ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কার কাছে থাকবা, বাবার কাছে না মায়ের কাছে, সে তো মানে উত্তর দিতে পারবে না, কারণ সে এই জিনিসটা বুঝতেছে না যে আমি আলাদা কেন থাকবো। এবং মজার আরেকটা ইনফরমেশন দিই আপনাকে, আমি যদি ভুল না করি, এখন বর্তমানে ঢাকাতে প্রতিদিন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে গড়ে প্রায় 39টি করে ডিভোর্স আবেদন জমা পড়ে, যার মধ্যে শতকরা 70% আবেদন করে মেয়েরা। আমরা ছেলেরা কিন্তু এখন একটু টেপে আছে আর কি। আহ, আপনি কি বিয়ে শাদী করবেন? আপনার কি এরকম চিন্তা ভাবনা আছে? আহ প্রথমে ছিল না, কিন্তু আছে এখন। আচ্ছা, লাস্ট 1 বছর ধরে ইচ্ছা হচ্ছে। বিয়ে করবেন? হ্যাঁ, তো কি বিয়ের জন্য কি পাত্র দেখছেন? দেখছি নিজে নিজে। আচ্ছা, মা বাবার উপর আর ভরসা করতে পারছি পেয়েছেন না। কিছু? হ্যাঁ, আচ্ছা, চেষ্টা করতেছি, সঠিকভাবে পেলে হচ্ছে করে নিব। ইনশাআল্লাহ। এখন জীবন সম্বন্ধে আপনার কি বলার আছে, যারা শুনছে কিংবা যারা দেখছে, মানে আপনার অভিজ্ঞতা আমার থেকে আপনি তাদেরকে কি বলতে আমার পারেন? আসলে অভিজ্ঞতা হচ্ছে যে জীবন মানে একটা ডায়েরির মতো। এখানে হচ্ছে অনেক কিছু থাকবে, হুম, দুঃখ যেমন থাকবে, কষ্টও থাকবে, ঝামেলা, মানে অনেক কিছু থাকবে। কিন্তু এই সময়ে যখন আমাদের দরকার কাউকে, ওই সময়টা আমরা কাউকে ছেড়ে না যাই, থাকি, পাশে থাকি। কারণ যদি পাশে থাকা হয় তাহলে এই দূরে যাওয়ার জিনিসটা ঘটে না। আমরা দূরে চলে যাই এইজন্যই, কারণ আমরা পাশে থাকতে পারি না। আমরা পাশে থাকতে পারি না, আবার এটাও চাই যে আমার পাশে থাকুক। আর থাকার জন্য আমাকে আগে থাকতে হবে। আর আমি চাই থাকুক পাশে কেউ একজন। দরকার অবশ্যই দরকার। অবশ্যই। একা একটা মানুষ বাঁচতে পারে না, আর সংসার একা একা করা যায় না। একা একটা সংসার কখনোই হয় না। সংসারে দুজন মানুষ লাগে, 2টা প্রাণ লাগে। একা একা কিচ্ছু হয় না। দিন শেষে আপনার এরকম একটা মানুষ দরকার, যে মানুষের কোলে আপনি মাথা রাখতে পারবেন, যে হ্যাঁ, মানুষকে আপনি দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে, যাকে আপনার মনের যে কোনো দুঃখ কষ্টের কথা বলতে পারবেন, যে আপনার মাথায় হাত বুলিয়ে দিবে কিংবা আপনি তার মাথায় হাত বুলিয়ে দিবেন। একটু ছোট একটা এক্সাম্পল দিই, আমার বাবার বয়স হচ্ছে এখন 84 বছর। বাবা অসুস্থ, বাবা কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেছিল, এখন মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছে। বাড়িতে শুধু আমার বাবা আর মা থাকে। আমরা 5 ভাই, 5 ভাই ঢাকাতে থাকি। তো আমার বাবার যত রকম টেক কেয়ার আছে টোটালটাই আমার মা করছে। এবং তাদের দুইজনকে দেখে আমার এত ভালো লাগে যে তার মা কখনো কষ্ট অনুভব করছে না, যে বাবার খাবার বলেন, গোসল বলেন, যা কিছু আছে। এবং এরকম মাঝে মাঝে হচ্ছে সে মনে করেন টয়লেটে যেতে যেতে সে টয়লেট করে ফেলছে, তার বয়স হয়ে গিয়েছে, সে এখন পারছে না, মা সেগুলো ক্লিন করছে। এবং কাজের লোককে দিয়েও মা করতে দেয় না, কাজের লোককেও দিচ্ছে না যে এটা করতে। এখন আমরা যেভাবে আজ থেকে 10 বছর আগে যদি চিন্তা করি, যে পরিমাণ ডিভোর্স ছিল আর এখন যে পরিমাণে হচ্ছে, যদি এটা টু বি কন্টিনিউ চলতে থাকে, আজ থেকে 10 বছর পরে কি মনে হয় যে মানুষ বিয়ে শাদী করার দিকে ঝুঁকবে? এখনো অনেকে এই জিনিসটার প্রতি ইন্টারেস্ট মানে দেখাচ্ছে না। মানে ওদের মনে হচ্ছে যে ধুর বিয়ে শাদী করে কি হবে? সেই তো ছেড়েই চলে যাবে। কেন এরকমই ছেড়েছে? ভাবে। অনেকেই এরকম ভাবে। আমার আশেপাশেই আমি দেখি, আমার অনেক কলিগ, হুম, ধুর বিয়ে করব না। চাকরি করতেছি, নিজে, নিজে খাচ্ছি, আমার কাউকে লাগবে না। কিন্তু আমি যেটা ফিল করি আহ যে মানে এই মুহূর্তে আমার যেটা হয়, আমি যখন সারাদিন পর খুব টায়ার্ড, আমি প্রচুর বকি। অনেক বকি। আমার মন চায় যে কারো মাথা খেয়ে নিই বকতে, বকতে। ওই বকার মানুষ যেহেতু আমার নাই, আর এটা মানে কেউ বলেও না যে এত টেনশন করো কেন, আমি আছি, টেনশন করো না। এই জিনিসটার জন্য একজন দরকার। আর আমার সেটা নাই। ওদের অনেক মানুষ যারা হচ্ছে এই ধরনের কষ্ট পায়নি, হুম, হুম। তারা জানে না যে একা থাকার যন্ত্রণা কি। তাই তারা খুব ইজিলি বলে ফেলে যে আমার কাউকে লাগবে না। আমার আরেকটা কিন্তু প্রশ্ন আমার খুব আসলে কাউকে আমার লাগবে। আরেকটা খুব জানতে ইচ্ছে করে, যে ডিভোর্সের পরে যখন মেয়েরা একা থাকে, তখন ছেলেরা কি এটার সুযোগ নেওয়ার চেষ্টা করে? অবশ্যই চেষ্টা করে। খালি সুযোগ না, খুব বাজেভাবে চেষ্টা করে। আচ্ছা, আর যখন কোনো মেয়ে এটাতে হচ্ছে রাজি না হয়, হুম, তখন ইজিলি তার ক্যারেক্টারে হচ্ছে আঙুল চলে আসে। আচ্ছা, আর তাকে ছেড়ে দেওয়া খুবই সহজ, খুবই সহজ। কারণ আমি আমার কথাই বলি। এমন না যে আমার বিয়ে ঠিক হয়নি বা বিয়ের চেষ্টা করিনি। একটা ছেলে হচ্ছে বলেছিল যে সে আমার সাথে সম্পর্ক করতে চায়। আর যেহেতু আমার ভেতরে একটা ভীতি আছে, আমি বলছি যে প্রেম তো আমার দ্বারা হবে না। হুম,
আমি বিয়ে করব, তোমার যদি ইচ্ছা হয় বিয়েতে আগানোর তুমি কথা বলতে পারো। সে কথা বললো 6-7 মাস, মানে অনেক অনেক স্বপ্ন। হুম। আমি স্বপ্নতে ডুবেও গেছিলাম, কারণ আচ্ছা। প্রেম জিনিসটা তো আমার সাথে ইজিলি ঘটেনি। আচ্ছা। তাই প্রেমের প্রতি একদম মানে টিনেজাররা যেমন প্রেম হুম। করে, আমি ছিলাম ওই রকম। অনেক 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 হচ্ছে ফ্যান্টাসি দেখে ফেলছিলাম, কিন্তু হুট করে একদিন সে বলে আমার বাবা তো রাজি হচ্ছে না, আচ্ছা। আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলছে। মানে কোথায় ছেলে মেয়েদের ক্ষেত্রে হয় মেয়ের বাবা বিয়ে ঠিক করে ফেলে, আমার উল্টো হয়েছে, ছেলের বাবা বিয়ে ঠিক করে ফেলছে, জোর করে বিয়েও দিয়ে দিছে। আচ্ছা। আর সে খুব সুখেও আছে। আর এটা আমার একেবারেই পছন্দ হয়নি। আচ্ছা, আসলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যখন দ্বিতীয়বার বিয়ে করতে যাবেন, আপনি যা কিছু হন না কেন, আপনি যে ধরনের ছেলে অথবা যে ধরনের মেয়ে ডিজার্ভ করেন, দ্বিতীয়বার কিন্তু সেটা পাবেন না। না। এবং বিয়ে যতবারই করেন, বিয়ের পরে কিছু জিনিস আছে যেটার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। আমাদের বিয়ের পরে কিছু ব্যাপার আছে যেটা আমাকে মেনে নিতেই হবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি বারাক ওবামার একটা দেখছিলাম, সাক্ষাৎকার দেখছিলাম। তো তাকে প্রশ্ন করেছিল এরকম যে, "আপনি তো এই মুহূর্তে পৃথিবী নামক এই গ্রহের রাজা। আপনার সামনে যদি কেউ বসে, তার চোখ দেখে কিংবা তার চলাফেরা দেখে কিংবা তার মানে নড়াচড়া দেখে আপনি বুঝতে পারেন সে কি বলতে চাচ্ছে। তো আপনার কি কখনো এরকম হয় যে আপনি কাউকে বুঝতে পারছেন না, আপনার সামনে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে, চোখ দেখে আপনি তাকে বুঝতে পারছেন না?" তা বললে, "হ্যাঁ, এরকম আমার হয়।" কই, "কে সে?" কই, "আমি বাসায় যাওয়ার পর মিশেল মাঝে, মাঝে আমার দিকে এমনভাবে তাকায়, সিরিয়াসলি আমি ভয় পেয়ে যাই যে আসলে সে কি বলতে যাচ্ছে।" তো ভয় আমরা পাওয়া বাইরে উচিত। যে পোস্টেই চাকরি করি না কেন, বাসায় ফেরার পরে আমরা সবাই একই পোস্টে চাকরি করি। সংসার জীবনটা একটু আলাদা। এখানে মানিয়ে নেয়ার ব্যাপার, মেনে নেয়ার ব্যাপার। তো সংসার করতে হলে এই ব্যাপারটা মেনে নিয়েই আপনাকে সংসার করতে হবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। যাবার আগে যে কথাটি আপনাকে বলতে চাই, আপনি অনেক ভালো থাকুন। আপনার মনের আশা যতগুলি আছে সবগুলি পূর্ণ হোক এবং আপনি যেন প্রচার করতে পারেন যে বাল্যবিবাহে যেন কাউকে বিয়ে না দেয়। কোনো ছেলে-মেয়ের যেন বিবাহ না হয়, বাল্যবিবাহ না হয় এবং বাল্যবিবাহ হলে যে তার পরিণতি কি হয় আপনি একটা তার উদাহরণ। খুব বাজে উদাহরণ। আসলেই খুব আসলে কষ্টের। আমি চাই যে অবশ্যই আপনি অনেক ভালো থাকেন, অনেক হাসি-খুশি থাকেন, সারাটা জীবন ভালো থাকেন। আর সবশেষে আমি যে কথাটি সবসময় বলে থাকি, সবাই ভালো থাকুন যে যার জায়গা থেকে একদম নিজের মতো করে। জম্পেশ ভালো থাকা যাকে বলে এবং দিন শেষে রাত্রে যখন ঘুমোতে যাবেন, তখন অবশ্যই নিজের বিবেকের আয়নার সামনে একবার হলেও দাঁড়াবেন। সারাদিনে যে কাজগুলি করেছেন তার মধ্যে যা ভালো আঁকড়ে ধরুন, মন্দগুলিটা ডিলিট করে দিন, সকালটা শুরু করেন ভালোর সাথে। ধন্যবাদ সবাইকে।